প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সনদ বিশ্বাসের একক শিল্পকর্ম প্রদর্শনী লিমিনাল হরাইজন। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায়, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই আমি খুঁজে বার করব, হেল্প করব, কোনো ব্যাপার না। তবে যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে নেওয়াজ সাহেবের সাথে আমার কিন্তু অলরেডি পরিচয় হয়েছে। হ্যাঁ, মানে ভালো, ঠিক আছে, কিন্তু একটু মাথাটা এমন একটু ডিস্টার্ব আছে না? না, সেরকম কোনো ব্যাপার না। আমিও শুনেছিলাম, বাট আমার ওর সাথে কথা বলে এরকম মনে হয়নি। মানে আমার একটা কোয়েশ্চেন ছিল ছোট্ট, যে আপনি যেহেতু শুনলাম যে ওনাকে বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, তো এইরকম একটা মাথা খারাপ ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন কেন? রাত ৯টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। আমি তোমাকে বলে দেব কি যে একাদিন ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। বাবা, আমি তোমাকে কতবার বলেছি তুমি এই ধরনের কথা বলবা না কখনো, তারপরে কেন বলো? বাবা, আমি তোমার প্রস্তাবে রাজি না। জুথি যদি রাজি হয় তাহলে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তুমি রাজি হবে, জুথিও রাজি হবে। আমি জুথির জন্য যে ছেলেটা দেখেছি খুব ভালো ছেলে, ডাক্তার, ভালো বংশ, এবং আমি আমাদের সমস্ত কিছু তাকে খুলে বলেছি, সে সমস্ত কিছু জেনে রাজি হয়েছে। বাবা, আমাদের কি এমন নেগেটিভ হিস্ট্রি আছে যে সবাইকে সব বলে দিতে হবে? নেগেটিভ হিস্ট্রিটা একটাই, আমরা গরিব। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী রাহিদা লগ্না। শুভ দুপুর আপু। শুভ দুপুর আপু, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তো ভীষণ ভালো আছি। গানের মানুষ পেলে আমাদের এমনিতেই ভীষণ ভালো লাগা কাজ করে, গান তো শুনবই, কিন্তু একটু জানি যে এখন তো আসলে শীতকাল এবং এই সময়টাই আসলে আপনাদের স্টেজ শো করার, সুতরাং সেই সময় নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় পার করছেন। কেমন যাচ্ছে স্টেজ শো? হ্যাঁ, করলাম তো, মাঝখানে কিছু শো করছিলাম, লালন সাইজির অনেক প্রোগ্রামগুলো আমরা করছিলাম। এই সময় অনেক বেশি প্রোগ্রামগুলো হয় এবং কনসার্ট যেগুলো আমরা ধরেন একটু ব্যাপক পরিসরে যেগুলো অনেক মানে বড় প্রোগ্রাম, সেগুলোর প্রস্তুতিও নিচ্ছি, ইনশাল্লাহ সামনেই হবে ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে বছরটা কেমন ছিল?
এই বছরটা আমার জন্য ভালো ছিল না, কারণ এই বছরটাতে আমি আমার বাবাকে হারিয়েছি। অবশ্যই আমরা আশা করব যে সামনের বছরটা যেন আপনার জন্য অনেক সুন্দর হয়। ইনশাআল্লাহ। যদিও যে মানুষটা হারিয়ে গেছে আপনার জীবন থেকে, তাকে তো আসলে ফেরত আনা সম্ভব না, কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে সেই মানুষটা তো আপনাকে অনুপ্রাণিত করেছে গানের জন্য। মানে আব্বা তো অনেক ভালো গান করতো, হ্যাঁ, অনুপ্রেরণার তো মূল জায়গায় হচ্ছে আমার আব্বু। ও শুধু অনুপ্রেরণা না, আমার জীবনের সবকিছুতে আমার বাবার ছায়া বা আব্বাকে আমি আদর্শটা ছিল। অবশ্যই একদম 100% তাকেই আমি ফলো করি। এবং আমার এই যে বললাম যে ভালো না, কেন ভালো না, কারণ হচ্ছে আমার মানে পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটাই চলে গেছে, এই জন্য আসলে এই বছরটা আমার জন্য ভালো ছিল না। এই প্রসঙ্গ ধরে একটু যদি ছোটবেলার কথা জানতে চাই আপনার, যে সেই সময়টা গানের সাথে আপনার যেই জার্নিটা সেটা কেমন ছিল শুরুর দিকে? আসলে আমার যে পরিবার, এখানে হচ্ছে মানে সাহিত্য সংস্কৃতির একটা ব্যাপক জায়গা আছে, হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই অনেক পড়ালেখা করার সুযোগ পেয়েছি, ব্যক্তিগত লাইব্রেরি আছে, আমরা মানে পড়তে পেরেছি। মানে সাহিত্য এবং সংস্কৃতি চর্চা ছোটবেলা থেকেই ছিল। একদমই। আমার ফ্যামিলির সবাই প্রায় গান করে, যে যে আচ্ছা। প্রফেশনেই থাকুক, মানে সুরটা সবার ভিতরে আছে। ওদের চেয়ে আমি ভালো গাইতে পারি না, ওরাই বরঞ্চ ভালো গায়, কিন্তু প্রফেশনালি ওরা কেউ আসেনি, সেটা হয়তো আমি করছি আর কি। এই আর ছোটবেলায় কি বিভিন্ন রকম প্রোগ্রামে যাওয়া হ্যাঁ, হতো হ্যাঁ, গান একদম গাইবার ছোটবেলা জন্য? থেকে, হ্যাঁ। আমার একটা সংগঠন ছিল, যেটা আমার চাচা বাবা বা তার বন্ধুরা মিলে করেছিল, উদয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘ যেটা। তো এই উদয়ন থেকে আসলে আমরা ছোটবেলায় অনেক প্রোগ্রাম করতাম, জাতীয় প্রোগ্রামগুলো বা কোরাস যেভাবে শুরু হয় আমরা করেছি। একদম ছোটবেলা থেকেই আমরা আসলে তার মানে এই যে স্টেজে উঠবার যে একটা ভীতি, সেই ভীতিটা আপনার কখনো না, ছিল এটা না? বুঝিই নাই কখনো, মানে হয়ে গেছে ছোটবেলা থেকেই। বাবা বা এই পরিবারের মানুষগুলো ছাড়া কখনো ওস্তাদজির কাছে তালিম নেওয়া হ্যাঁ, হয়েছে গানের আমার জন্য? প্রথম গুরু শ্রী স্বপন কুমার সাহা, ওনার কাছে আমি সারগাম গীত শিখি। তারপর আমার চাচা রাশিদুল ইসলাম খোকন, উনি হচ্ছেন আমাদের জামালপুরের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো চাচার কাছে আমি রাশিদুল ইসলাম খোকন যিনি, ওনার কাছে আমি দীর্ঘদিন রবীন্দ্র নজরুল এগুলা চর্চা করি। লালন গীতিও করেছি অল্প, তখন পরিসরটা ছোট ছিল। এখন যেমন ব্যাপক হারে লালন গীতি বা ফোক গাইছি, হ্যাঁ। তখন দেখা যাচ্ছে রবীন্দ্র নজরুল সব এগুলা। ধরনের গান হ্যাঁ। করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার চাচা একটা কথা বলতো যে সবই গাইতে হবে, দেন তোমার গলা যেটা স্যুট করে, তুমি যেটা কমফোর্ট ফিল করো, হ্যাঁ। সেটাকে তোমার আসলে একটা সময় যে মানে সেটাই তোমার গাইতে হবে। মানে যেমন একজন ডাক্তার সব পড়তে হয়, কিন্তু একটা বিষয়ে যায় স্পেশালিস্ট হয়, গানটাও তাই মানে একদম নিজের কমফোর্ট জোনটা খুঁজে বের করাটা হ্যাঁ, হ্যাঁ, ভীষণ হ্যাঁ, রকম হ্যাঁ, জরুরি। যে আমি তো সব ধরনের গান গাইতে পারি, কিন্তু এই গানটা গাইবার জন্য আমি সবথেকে বেশি আত্মবিশ্বাস Comfort অনুভব feel করি। করি, হ্যাঁ। হ্যাঁ, এবং সেটা আপনার লোকসঙ্গীত বা হ্যাঁ, হ্যাঁ, লালন হ্যাঁ, সঙ্গীত হ্যাঁ। এই গানগুলোর প্রতি আসে। জি। এখন একটা আমরা লালন সঙ্গীত শুনবো, অবশ্যই, তারপর অবশ্যই। বাকি গল্পে যাই। আচ্ছা। অন্নাসে দেখতে পাবি, অন্নাসে দেখতে পাবি, কোনখানে সর্বারাম খানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল কোঠা কারে বলি, কোন মুকাম তার কোথায় গলি, কোমল কোঠা কারে বলি, কোন মুকাম তার কোথায় গলি, কোন সময় পরে ফুলি, কোন সময় পরে ফুলি, মধু খাই সে ওলি জনা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। গানের কথাগুলো কি সুন্দর না? একদম। আর এই কথাগুলো অনেক গভীর হয়, মানে হ্যাঁ। লালন দর্শনের কথা যদি আমরা চিন্তা করি, সেটা ভীষণ রকম পরিণত মস্তিষ্ক না হলে বা বোধ বুদ্ধি সম্পন্ন না হলে সেটা বোঝা বা বোধের মধ্যে নিয়ে আসাটা কিন্তু কঠিন। কিন্তু আপনি অনেক ছোটবেলাতে এই কাজটি করেছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আসলে ওই যে বললাম যে পরিবারে একটা বিশেষ জায়গা আছে যে পড়াশোনা করার। আমার মনে হয় মানুষের
মানে একজন মানুষকে যদি তার আত্মাকে মুক্তি দেওয়া দরকার হয়, যেমন আমরা পরাধীন থাকতে পছন্দ করি না অন্যের, কিন্তু আমরা নিজেরা জানি না যে আমরা কতটা নিজের কাছে পরাধীন। হ্যাঁ, তো এই যে নিজের আত্মাকে বা নিজেকে স্বাধীন করতে হলে এই জায়গাটা আমার মনে হয় পড়াশোনা বা জ্ঞান অর্জন, পড়াশোনা হতে পারে আপনার বাস্তবিক জীবন থেকে আহরণ করা জ্ঞান হতে পারে। হ্যাঁ, তো এই জ্ঞান যখন আপনি অর্জন করবেন তখনই আপনার ভিতরে যে মানে অন্ধকার, কুসংস্কার বা সবকিছু আত্মশুদ্ধির যে আত্মশুদ্ধির ব্যাপারটা চলে আসবে। আপনাকে অনেক জানতে হবে। হ্যাঁ, মানে সবকিছুর মূলেই কিন্তু আপনার জানা জ্ঞান অর্জন হ্যাঁ করা। একদমই, এবং সব সব জায়গাতে আমরা এটা জানি যে নিজেকে প্রথমে আগে জানতে হবে, হ্যাঁ, কারণ নিজের know মধ্যে thyself, আসলে অনেক আগের এটা পৃথিবীটা কথা, আছে। হ্যাঁ, এখন পর্যন্ত অনেক জায়গাতে আপনার পারফর্ম করতে যাওয়া হয়েছে, সব থেকে মেমোরেবল পারফরমেন্স যদি বলি, মানে জানতে চাই, তাহলে কোনটার কথা বলবেন আপনি? আসলে আপু মেমোরেবল সব জায়গাতেই, তবে ইন্ডিয়াতে আমার খুব মেমোরেবল স্মৃতি আছে, কারণ ওইখানে আমার একটা ছোট বোন আছে। আচ্ছা। মানে গানের মাধ্যমে একটা সম্পর্ক হয়েছে ওদের সাথে, এখন একটা পারিবারিক সম্পর্ক। এই যে একটা জায়গা, ওইখানে আমার অনেক মেমোরিজ। কি চমৎকার, মানে গান দিয়ে আসলে বন্ধন একদম, মানে ওদের সাথে গান দিয়ে সম্পর্ক এবং এটা পারিবারিক মানে পর্যন্ত পর্যায়ে আর কি। এখন হ্যাঁ, সম্পর্কটা আছে। এই জন্য এখানে আমার অনেক স্মৃতি আছে। চন্দ্রানী আমার ছোট বোন, ওর সাথে আমার অনেক স্মৃতি, অনেক মেমোরিজ। দেখা গেল যে প্রোগ্রাম করতে গেছি, আমি তো ওর বাসায় উঠি, সো প্রোগ্রামের ফাঁকে ফাঁকেও আমাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে, বা এই যে বললাম যে জ্ঞান অর্জন করার আরেকটা ওয়ে কিন্তু আপনার ঘুরতে হবে, জানতে হবে। তো ও আমাকে এই বিষয়গুলো সাহায্য করে, অনেক জায়গায় ঘোরা, দেখা, অনেক সাধুদের দেখা, অনেক ইন্ডিয়ার যেমন অনেক নাগা সাধু আছেন বা যারা সাধনা করেন, তো বিভিন্ন জায়গাতে আমি ওর মাধ্যমে গেছি বা দেখছি, ঘুরছি। তো এটা আমার ভালো লাগার একটা জায়গা, বা ওইখানে আমার অনেক স্মৃতি আছে। মানুষকে জানা এবং একই সাথে সংস্কৃতি, বিভিন্ন রকম সংস্কৃতিকে জানা। Yes. আপনার প্রথম মৌলিক গান কোনটা ছিল? আমার প্রথম মৌলিক গান ছিল দেহতরি। তারপরে কতগুলো মৌলিক গান এখন পর্যন্ত খুব বেশি প্রকাশিত আসেনি, হয়েছে? কারণ আমরা হচ্ছে কি আপু, আমরা একটু মূলধারার গান যারা করি, হ্যাঁ, ফোক বা কেউ রবীন্দ্র করছে, কেউ নজরুল করছে, হ্যাঁ, আমাদের না ওই জিনিসটা বেশি থাকে না যে আমাদের খুব মৌলিক গান করতে হবে, এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের থাকে না। তো এই জায়গা থেকে আমার মৌলিক গান এখন মোটামুটি ভালো, তবে আরো কাজ হাতে নিয়েছি। আমার প্রায় 10-15টা কাজের প্রজেক্ট চলছে, এর মধ্যে হয়তো 5-6টা রিলিজ হয়েছে রিসেন্টলি, আরো আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ হবে। সর্বশেষ রিলিজ হয়েছে আপনার মৌলিক গান কোনটা? সর্বশেষ আমার রিলিজ হলো কেমনে তোরে ভুলি। এই গানটি লিখেছেন রুজিবেলিন চাচা, আমার কাকা। তারপর হচ্ছে মুরাদ নূর ভাইয়া সুর করেছেন, তারপর হচ্ছে টিউন করেছে, মানে সুর করেছেন, আর হচ্ছে মুশফিক লিটু ভাই এখানে সঙ্গীত আয়োজনটা করেছিলেন। আচ্ছা, এখন অনেক বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে শুধু একজন সঙ্গীত শিল্পীর জন্য যে গান করলে হয় না, গানের পরে প্রমোট করার ক্ষেত্রে অনেক বড় একটা দায়িত্ব থাকে, বা শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত কিভাবে গানটাকে পৌঁছতে হবে সেই ক্ষেত্রে একটা বড় দায়িত্ব থাকে। তো আপনি আসলে মূলত কাজটা কিভাবে করেন? আসলে এখন তো প্রচারের অনেক বড় একটা মাধ্যম কিন্তু ইউটিউব এবং ফেসবুক। হ্যাঁ, তো এই ফেসবুকে আসলে অনেক খুব সহজ হয়ে গেছে আমাদের প্রচারের জায়গাটা। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে আমাদের সবারই ফ্যান ফলোয়ার থাকে, বা যারা যে ধরনের কাজ করে তাদের কিন্তু সেই বিশেষ একটা ফ্যান ফলোয়ার বেজ তৈরি হয়, এবং ফেসবুকে কিন্তু সেটা হয়। তো এখানে আসলে জানিয়ে দিলে আমার মনে হয় যে খুব সহজেই মানুষের কাছে আমরা কানেক্ট করতে পারছি, বা খুব সহজ একটা মাধ্যম হয়ে গেছে। সেটা তো অবশ্যই, এবং এই সহজ মাধ্যমের কিন্তু একটা আবার নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে যেহেতু অনেক সঙ্গীত শিল্পী এবং প্রত্যেকটা সঙ্গীত শিল্পী আসলে অনেক গান রিলিজ দিচ্ছে, সুতরাং শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোটা কি একটু কঠিন বলে মনে হয় না? না, আমি ওই যে বললাম যে যার যার পছন্দের, হ্যাঁ, অডিয়েন্স, তাতে আলাদা। ধরেন যে আধুনিক গান শুনবে সে আমাকে ফলো করতে আসবে না, সে যে আবার ব্যান্ডে গান শুনবে, মানে সে আধুনিক যে গান গায় তাকে কিন্তু ফলো করতে যাচ্ছে না। তো যার যার আলাদা একটা বেজ, আলাদা একটা ফ্যান্স ফলোয়ার কিন্তু আছে। তো আমাকে যারা ভালোবাসে তারাই কিন্তু আমাকে ফলো করছে। সেক্ষেত্রে আমার গানটাকে প্রচার করতে গেলে দেখা যাচ্ছে যে আমি যদি ফেসবুকে বলছি যে হ্যাঁ আমার একটা গান আসছে আপনারা শোনেন বা এরকম, তাহলে কিন্তু খুব সহজেই এটা সবার জন্য ইজি হয়ে গেছে এখন। আপনি গানের সাথে এতটাই আসলে ইনভলভ ছিলেন ছোটবেলা থেকে, পরবর্তীতে গিয়ে আপনি জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে বেছে নিয়েছেন, সে মানুষটাও আসলে মিউজিকের মানুষ। এটা কি আসলে চিন্তা করেছেন এই জন্যই যে আমার আসলে এমন একজন মানুষকে দরকার যে মানুষটা মিউজিক ভালোবাসে? না আপু, এটা কখনোই ভাবিনি।
করিনি আসলে। আমার যে ফ্যামিলি, আমি বললাম তো আমি একাই গান করি, তো এই জায়গা থেকে আমি একজন মিউজিশিয়ানকে বিয়ে করব, এটা আসলে খুবই মানে চিন্তার মধ্যেও কখনো ছিল না। আচ্ছা। গানটাকে করতাম, আমি যে এইভাবে প্রফেশনালি নিয়ে নিব সেটাও চিন্তার মধ্যে ছিল না। আসলে ও আমার কমন ফ্রেন্ড ছিল, খুব ভালো ফ্রেন্ড। আসলে একসাথে চলতে চলতে আমরা বিয়ে করে ফেলেছি। মানে সঙ্গী থেকে জীবন সঙ্গী। হ্যাঁ এটাই, কিন্তু গান সে আমাকে সাপোর্ট দিবে এসব কখনোই মাথায় আসেনি, কারণ ও আমার খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ আচ্ছা। খুব ভালো বন্ধু, এবং এখনো সে আমার খুবই ভালো বন্ধু, হ্যাঁ। এবং আলহামদুলিল্লাহ আমাদের 11 বছর হবে। বাহ। এখনো বন্ধুই মনে হয়। অনেক কিছু জীবনে বুঝি না যে বিয়ে হয়ে গেছে বা এরকম শ্বশুর শাশুড়ি নিয়ে থাকছি, কিছুতেই মনে হচ্ছে না সেই যে আসলে- দায়িত্বটা, হ্যাঁ মানে সেটা কোনো কিছু extra burden হয়নি। না না না, একদমই মনে হয় যে আমার নিজের বাড়ি নিজের ঘর, কিছুই করতে হয় না। শুধু আমার হাজবেন্ড একটা কথাই বলে, মানে রাগারাগির ক্ষেত্রে যে গানটা প্র্যাকটিস করতে হবে, আমি একটু ফাঁকিবাজ, এই একটা সমস্যা হয়। আচ্ছা, কিন্তু গানের ক্ষেত্রে বোঝাপড়া জায়গাটা কেমন? মানে সে কি আপনার খুব বড় সমালোচক বলা যেতে পারে, যে কোন একটি গান করলে আপনার ভুল ধরিয়ে দেওয়া, এই ব্যাপারটি? এটাই তো সে করে, তার মূল কাজই এটা। আমাকে কিভাবে আমার গানগুলোকে এই জায়গাটা ঠিক হলো না, এটা তুমি এভাবে করতে পারতে, এখানে মানে লাগেনি, এখানে সুরে সুর, লাগাতে পারতে, হ্যাঁ, সুরটা ঠিক এই হয়নি। জায়গাটা ছুটে গেল। তারপরে হচ্ছে যে তুমি এই জায়গাটা আরো প্র্যাকটিস করতে পারো। তারপরে তো প্র্যাকটিসের কথা তো অলওয়েজ আছেই, প্র্যাকটিস করতে হবে খুব বেশি, কারণ ওই যে বললাম আমি খুবই ফাঁকিবাজ, অলস টাইপের, মানে প্র্যাকটিস করতে ইচ্ছা করে না। তো ও সবসময় একটা কথা বলে যে তুমি যেভাবে ছোটবেলা থেকে শিখেছো, জানো, গান সম্পর্কে বুঝো, কিন্তু এই প্র্যাকটিসের ল্যাকেন্সির জন্য তুমি হয়তো ভালো মানে তোমার যেখানে থাকার বা তুমি যতটা যে লেভেলে গাওয়া উচিত তুমি গাইতে পারছো না, এই জন্য প্র্যাকটিসে খুব জোর দেয়। এবং সেই আমার সবচেয়ে বড় সমালোচক, সে না শুধু, আমার ফ্যামিলির সবাই আমার সমালোচক, সবাই। যে কোথায় আমি ভুল ভুল করলাম, করলাম। এটা খুব বাজে হলো, এই জায়গাটা ডিস্ট্রিউন হয়ে গেল, এটা ঠিক করতে হবে, সবাই এটা করে। সেটাতে কখনো আপসেট লাগে না যে না, না, আমার না, প্রশংসা করছে না কেউ? না 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 না, আমি খুশি হই, কারণ আমার ভুল আসলে এখন তো আর ওইভাবে শিখছি না গান। হ্যাঁ হ্যাঁ। ধরেন ছোটবেলা থেকে অনেক বছর গান শিখেছি বা করছি, তালিম নেওয়ার যে ব্যাপার, হ্যাঁ, সেটা থাকে। শিক্ষা এখন তো আমরা আসলে প্রতিনিয়তই প্রতিনিয়তই শিখছি। গান, হ্যাঁ গান হচ্ছে শেয়ারিং এর তো বিষয়। যেমন হাজবেন্ডের সাথে আমি বসছি, তখনই কিন্তু একটা শেখা, শেয়ারিং, পরামর্শ হচ্ছে বা বিষয়, এটা এমন এটা এমন, আমরা কিন্তু অলওয়েজ একটা শেয়ারিং এর মধ্যেই থাকছি। যখন প্রোগ্রাম করতে যাচ্ছি, নতুন একটা কিছু প্রতিদিন না প্রতিদিন আমরা কিছু একটা পাচ্ছি। আপনার এখন গান গাওয়ার পাশাপাশি গান লেখা এবং সুর করা দুটোই করা হচ্ছে, সেটা কিভাবে করছেন? হ্যাঁ আসলে ওই যে আপু, সবকিছু মূলে কিন্তু এই ছোটবেলা চলে আসে। আমরা যেহেতু পড়াশোনার একটা স্কোপ তো ছিলই, আমরা লেখালেখিও করতাম, সবাই অনেক ভুলভাল লিখতাম। তো আমাদের যে মানে আমার যে সঙ্গীত গুরু রাশেদুল ইসলাম খোকন চাচা অনেক জ্ঞানী মানুষ ছিলেন নিঃসন্দেহে, এবং এই যে আমরা ভুলভাল লিখে চাচার কাছে নিয়ে যেতাম, মানে চাচা কখনোই বলতো না কি যে হয়নি, এটা কি লিখছো, এটা সে আমাদেরকে উৎসাহিত করতো যে না মা, হ্যাঁ হ্যাঁ আর একটু ভালো, এই জিনিসগুলো ঠিক করতে হবে। তখন আসলে ওইভাবে একটু 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 লেখালেখি, তারপরে তো পরে বাংলায় পড়েছি, যেহেতু সাহিত্যের অনেক একটা বিষয় ছিল, তো আস্তে আস্তে আপু হয়ে গেছে লেখালেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। সবশেষে আরো একটি গান আপনার কণ্ঠে শুনতে চাইবো। একটি গান করছি, গানটি এখনো রিলিজ হয়নি, এখানেই প্রথম গাইছি, চেষ্টা করছি। চমৎকার, শুনি। ভালোবাসি বলে হেঁটে যেতে চাই সেই অগম পথে, ভালোবাসি বলে উড়ে যেতে চাই তোমার ওই প্রেম রথে, ভালোবাসি বলে জীবন যেন গল্প বলে যাই দক্ষিণ হাওয়া, তুমি ময় হোক সব, হোক তোমাতে ছাওয়া, জীবন যেন গল্প বলে যাই দক্ষিণ হাওয়া, তুমি ময় হোক সব, হোক তোমাতে ছাওয়া, আর কিছু নাহি পেতে চাই, তুমি আমার হলে, ভালোবাসি বলে। সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।